ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে হংনিং জিয়ানশুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। একটু পর জিয়ানশুও যুদ্ধের পোশাক পরে বের হয়ে যায়। এদিকে আমরা কুনলুনকে দেখিয়ে যাকে কিনা বেঁধে রাখা হয়েছিল, একটু পরেই লুইয়াও এসে তাকে ছাইয়ে নেয় আর সে তাকে বাঁচিয়ে নিয়ে চলে যেতে থাকে। তখন দেখানো হয় হংনিং মহারাজের কাছে এসেছে। একটু পর জিয়ানশু সেখানে আসে। সে বলে, তুমি এখানে কি করছো? হংনিং বলে, তুমি একা ওনার সঙ্গে ফাইট করবে নাকি? আমরা দুজনে মিলে ফাইট করব। আর আমাকে কথা দাও, যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু তুমি আমাকে বিয়ে করবে। জিয়ানশু বলে, অবশ্যই। এরপরে তারা সেই মহারাজের সঙ্গে ফাইট করতে থাকে। তবে এখানে তারা মহারাজের সঙ্গে পারছিল না। তখন লিমো সেখানে আসে। তবে তারা তিনজন মিলেও সেই মহারাজের সঙ্গে পারছিল না, কারণ সেই মহারাজ আসলে শক্তি পায় ঘৃণার মধ্যে থেকে। তাই এরা যতই বেশি তাকে ঘৃণা করতে শুরু করে ততই বেশি সেই মহারাজ শক্তিশালী হতে থাকে। লুইয়াও যখন কুনলুনকে নিয়ে যাচ্ছিল তখন কুনলুন বলে, আমার ভাই সেখানে আছে, আমি ওনাকে ছেড়ে যেতে পারবো না। তাছাড়া এই রাজ্যের মানুষ ভবিষ্যৎ জড়িয়ে আছে। লুইয়াও, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে বাঁচিয়েছো। এরপর সে তাকে কিস করে আর বলে, এখন এখান থেকে আমরা দুজন আলাদা হয়ে যাব। সেও সেই ফাইটের মধ্যে যায়। এখানে তারা সবাই মিলে মহারাজের সঙ্গে ফাইট করছিল। তবে মহারাজ অনেক বেশি শক্তিশালী ছিল। জিয়ানশু জিজ্ঞেস করে, ওনার এই শক্তি কমানো যায় কিভাবে? তখন হংনিং বলে, ওনার এই শক্তি যে কাউকে অ্যাবজর্ব করে নিতে হবে, এরপর তাকে মেরে ফেলতে হবে। এটাই একমাত্র রাস্তা আছে। এছাড়া ওনাকে মারার আর কোনো রাস্তা আমি পাচ্ছি না। তাদের সবার অবস্থাই অনেক খারাপ হয়ে যায়। এক সময় সেই মহারাজ কুনলুনকে এত জোরে আঘাত করে যে কুনলুন বাঁচতেই পারে না। সে সেখান থেকে উধাও হয়ে যায়। এরপরে হংনিং সেই মহারাজের ভেতর থেকে তার ঘৃণা নিজের মধ্যে নিতে থাকে। তবে তখন জিয়ানশু এসে তাকে সরিয়ে দিয়ে নিজের সেই পাওয়ার নিজের মধ্যে অ্যাবজর্ব করতে থাকে। আর এভাবে করতে করতেই সেই মহারাজ দুর্বল হয়ে যায় আর সকল পাওয়ার জিয়ানশুর মধ্যে চলে আসে। এরপরে তারা সেই মহারাজকে মেরে ফেলে। তখন জিয়ানশু হংনিংকে বলতে থাকে, এবার তুমি আমাকে মেরে ফেলো, এছাড়া আমাদের কাছে আর কোনো পথ নেই। আসলে তার স্মৃতিও ফিরে এসেছে। সে বলে, এমনিতেও তুমি আগের জন্মে শপথ করেছিলে যে তুমি আমাকে এই জন্মে মেরে ফেলবে, তাই এখনই সেটা করে ফেলো, এতেই সবার ভালো হবে। হংনিং এর কাছে আর কোনো উপায় ছিল না। তবে সে জিয়ানশুকে মারতেও চাইছিল না। তাই জিয়ানশু তার তলোয়ারটা নিয়ে নিজেই নিজের শরীরে আঘাত করে দেয়। আর এরপর জিয়ানশু মারা যায়। সে পিওনি ফুলের পাতা হয়ে আকাশে উড়ে যায়। এরপরে দেখা যায় কুনলুন স্বর্গে ফিরে এসেছে। তার মা তাকে পাওয়ার দিয়ে ঠিক করতে চাইছিল, তবে কুনলুন অজ্ঞান হয়ে পড়েছিল। অন্যদিকে একজন সেবক মহারাজের কাছে এসে বলে যে ফ্লাওয়ার ডেটিকে পাওয়া যাচ্ছে না। এদিকে হংনিং যখন আবারও পরের বার জন্ম নেওয়ার জন্য ডেস্টিনি ব্রিজের উপরে যায়, তখন সে বুঝতে পারে এখানকার আগুন কতটা মারাত্মক এবং কি পরিমাণ যন্ত্রণা দেয়। একটু পরেই সেই আগুন নিভে যায়। তখন সে বলতে থাকে, জিয়ানশু, এখন আমি বুঝতে পারছি আমাকে এই জীবনটা দেওয়ার জন্য গত জীবনে তুমি কত কষ্ট করেছিলে। তখনই উপর থেকে তার কাছে একটি শব্দ আসে, যেখানে সে বলতে থাকে, মুশিয়ান, এই জন্মে তুমি নিজেকে স্যাক্রিফাইস করে উজিয়াং রাজ্যের সাধারণ অনেক মানুষকে বাঁচিয়েছো। তাই হেভেন থেকে পুরস্কার স্বরূপ তোমাকে ইমমর্টাল ঘোষণা করে দেওয়া হয়েছে। এদিকে বাইচা কাইলিনে সেই সবুজ সাপের কাছে আসে। এখানে সে তার কাছ থেকে আরো পাওয়ার নিতে চায়। সে যখন তার ভেতর থেকে পাওয়ার নিচ্ছিল তখন হঠাৎ করেই সেখানে একটি তলোয়ার উদয় হয়, যেটা ছিল ডেমন কিং এর তলোয়ার। তবে এই তলোয়ারটা এখন বাইচা পেয়ে গেছে। সে ভীষণ খুশি হয়ে যায় যে ডেমন কিং এর তলোয়ার কার হাতে এসে। অন্যদিকে আমরা হংনিংকে দেখি, যাকে মিড হেভেনের মহারাজ এবং মহারানীর কাছে নিয়ে আসা হয়েছে। এখানে মহারাজ বলে যে তুমি মানুষ থেকে ইমমর্টাল হয়েছো, এটা তোমার জন্য অনেক বড় একটা প্রাপ্য। তবে তখন মহারানী বলে, মহারাজ, আপনি কি দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু সেই ক্যামেলিয়া ফুলটাই যেটা জিয়ানশুর বিয়ের সময় এসে ঝামেলা করেছিল। কিন্তু হংনিং বলে, মহারানী, আপনি কার কথা বলছেন আমি জানি না, তবে আমি মুশিয়ান এবং আমি একজন মানুষ। মহারানী এরপর তার মধ্যে পাওয়ার দিয়ে দেখতে পায় যে সত্যি মুশিয়ান একজন মানুষ। মহারাজ যখন তার মধ্যে পাওয়ার দেয় তখন সেও বুঝতে পারে যে মুশিয়ানের মধ্যে কোনো ডেমনিক অরা নেই। তাই তাকে ইমমর্টাল ঘোষণা করে দেওয়া হয় আর তাকে একজন পরী হিসেবে ফ্লাওয়ার প্যালেসে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে হংনিং ফ্লাওয়ার প্যালেসে আসলে জানতে পারে জিয়ানশু এখনো এখানে আসেনি। সে ভীষণ অবাক হয়ে যায় যে জিয়ানশু তাহলে কোথায় গেল। এভাবেই অনেকদিন কেটে যায়, তবে জিয়ানশু এখনো আসে না। এদিকে কুনলুনের জ্ঞান ফিরে আসে। লুইয়াও তার সাথেই ছিল। সে লুইয়াওকে বলে, আমি আগে বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারছি। আসলে আমি তোমাকে ভালোবাসি।
তোমার সঙ্গে 2টা জীবন কাটানোর পর আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। লুইয়াও, আমি তোমার সঙ্গেই থাকতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। এগুলো বলে সে যখনই তাকে কিস করতে যায় তখন লুইয়াও তাকে সরিয়ে দেয়। সে বলে, তুমি নিজের পজিশন বুঝতে পারছো? তুমি একজন ইমমর্টাল, তুমি মিড হেভেনের রাজকুমার, আর আমার রাজ্য ধ্বংস হয়ে গেছে। আমার এখন কোনো পরিচয় বলতেই নেই। আর তাছাড়া আমি তোমার সঙ্গে যা কিছু করেছি তা শুধুমাত্র নিজের লাভের জন্য করেছি। তাই আমি তোমাকে বলছি, আমাকে ছেড়ে দাও, আমাকে আমার মতো থাকতে দাও। কুনলুনের তার কথা খুব খারাপ লাগে, তাই সে সেখান থেকে চলে যায়। এরপরে মহারাজ মহারানীকে ডেকে আনে তার ওয়েস্ট সি আইস ব্যবহার করে জিয়ানশুকে খুঁজে বের করার জন্য। মহারানী তার আইস ব্যবহার করে জিয়ানশুকে খোঁজে, তবে সে জিয়ানশুকে কোথাও পায় না। সে বলে, আমার মনে হয় জিয়ানশু এই 3 রিলেমের মধ্যে কোথাও নেই। মহারাজ এটা শুনে আরো ভয় পেয়ে যায় যে জিয়ানশু তাহলে কোথায় গেল। এরপরে হংনিং জিয়ানশুকে ভেবে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। তখন সে স্বপ্নে জিয়ানশুকে দেখে। সে দেখে জিয়ানশু বাইজো ক্ল্যানের একটি পাহাড়ের গুহার মধ্যে বসে আছে। হংনিং সেখানে যায়, তবে সে তাকে ছুঁয়ে দেখতে পারে না, সে তাকে স্পর্শ করতে পারে না। তখন তার ঘুম ভেঙে যায়। কদিন এই কথা সে কুনলুনকে বলে যে সে স্বপ্নে জিয়ানশুকে দেখেছে এবং এখন সে বাইজো ক্ল্যানে তাকে খুঁজতে যেতে চায়। তবে বলে মিড হেভেন থেকে বাইজো ক্ল্যানে যাওয়া অনেক রিস্কের। কিন্তু হংনিং তার কথা না শুনে বাইজো ক্ল্যানে চলে যায়। এরপরে সে জিয়ানশুকে অনেক জায়গায় খোঁজে, তবে কোথাও পায় না। তাই সে আবার ফিরে আসে। তখন তার মনে পড়ে আগের বার যখন সে আর জিয়ানশু বাইজো ক্ল্যানে ফেস্টিভ্যালের সময় ছিল, তখন জিয়ানশু তার মনের ইচ্ছার কথা ফানুসে লিখেছিল। এই জন্য সে তখন ফানুস ডেটির কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞেস করে যে জিয়ানশু ওই সময় ফানুসে কি লিখেছিল। সেই ডেটি তখন সেই ফানুসটা দেখায় যেখানে জিয়ানশু লিখেছিল, পরের বছর এই জায়গায় এইভাবেই আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। হংনিং বুঝে যায় যে ওই ফেস্টিভ্যালের সময় সে জিয়ানশুকে দেখতে পাবে। তাই সে আবারও বাইজো ক্ল্যানে যায় ওই ফেস্টিভ্যালের দিনে এবং এবার সে সত্যি জিয়ানশুকে দেখতে পায়। এরপরে তারা ওই গুপ্ত জায়গায় বসেছিল। হংনিং বলে, এবার চলো আমরা প্যালেসে ফিরে যাই। তবে জিয়ানশু বলে, আমি এখন যেতে পারবো না, কারণ আমার ইনার কোর এখন অনেক দুর্বল। এখানে থেকে আমাকে অনেক কাল্টিভেশন করতে হবে, নিজেকে আগে স্ট্রং করতে হবে, তারপর আমি সেখানে যেতে পারবো। হংনিং বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তাহলে আগামী বছর এই দিনে আমি তোমাকে নিতে আসবো। জিয়ানশু বলে, ঠিক আছে। এরপরে হংনিং ফিরে আসে। এভাবেই দিন কাটতে থাকে। এরপর 1 বছর পরে সিন দেখানো হয় যেখানে আবারও বাইজো ক্ল্যানের মতো হেভেনেও উৎসব শুরু হয়ে যায়। হংনিং এরপর আবার বাইজো ক্ল্যানে যায়, আর আজ সে জিয়ানশুকে বলে, এবার তাহলে তুমি আমার সঙ্গে যেতে পারবে। এদিকে আজকে সিলেস্টাল রিলেমের অনুষ্ঠানে মহারাজ কুনলুনের উপরে ভীষণ খুশি হয়। সে বলে, আমি কখনো ভাবতে পারিনি যে তুমি এত বড় দায়িত্ব মাথায় নিতে পারবে। সে জিয়ানশুর দায়িত্ব কুনলুনকে দিয়ে দেবে। ওই সময় সৈনিক বলে ওঠে, ক্লাওয়ার ডেটি ফিরে এসেছে। যেটা শুনে মহারাজ দৌড়ে সামনে যায়। জিয়ানশুকে দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। মহারাজ বলে, তুমি এতদিন কোথায় ছিলে? জিয়ানশু বলে, আমার ইনার কোর অনেক দুর্বল হয়ে গিয়েছিল, তাই আপনারা সহজে আমাকে ডিটেক্ট করতে পারেননি, তবে মুশিয়ান আমাকে খুঁজে পেয়েছিল। মহারানী বলে, এটা কিভাবে সম্ভব? আমার ওয়েস্ট আইস তোমাকে পাইনি। কিন্তু এ করার তারা কথা বাড়ায় না। মহারাজ মুশিয়ানের উপরে ভীষণ খুশি হয়ে যায়। জিয়ানশু প্যালেসে ফিরে এসেছে দেখে সকল পরীরা ভীষণ খুশি হয়। এরপরে দেখা যায় বাইচা হংনিং এর সঙ্গে দেখা করতে এসেছে। এখানে বাইচা বলে, তুমি দেখছি আবার ওর সঙ্গে সুখের দিন শুরু করে দিয়েছো। হংনিং বলে, তোমার কি সমস্যা তাতে? বাইচা তখন তার শরীরে একটা সিল দিয়ে দেয়, যেটা ছিল হার্ট সিল। সে বলে, তোমার ওই জিয়ানশুর সঙ্গে থাকতে অনেক ভালো লাগে, তাই না? তাহলে তুমি থাকো আর ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে থাকো। তুমি যত ওর কাছে যাবে, যত ওকে ভালোবাসবে, এই হার্ট সিল তোমাকে ততই কষ্ট দেবে। আমি দেখি তুমি কতদিন এটা সহ্য করতে পারো। এই বলে সে সেখান থেকে চলে আসে। একটু পর হংনিং ঘরে আসলে জিয়ানশুকে দেখতে পায়। জিয়ানশু খুব সুন্দর সুন্দর কথা বলছিল। হংনিং এর অনেক ভালো লাগছিল, তবে তার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল, কিন্তু সে সেটা জিয়ানশুকে বুঝতে দেয় না। এরপর এনবয় প্লাম মহারানীর কাছে কিছু পিঠা নিয়ে যায় আর বলে, এগুলো ফ্লাওয়ার ডেটি নিজের হাতে তৈরি করে আপনার জন্য পাঠিয়েছে। মহারানী বলে, খুব ভালো, কিন্তু এগুলো নিয়ে যাও। এটা শুনে এনবয় প্লাম অনেক অবাক হয়ে যায়, তবে মহারানী এগুলো খাবে না, তাই এনবয় প্লামকে সেটা নিয়ে চলে আসতে হয়। তবে এই দৃশ্য আবার হংনিং দেখতে পায় এবং সে বুঝতে পারে মহারানী জিয়ানশুর পিঠা গ্রহণ করেনি, কিন্তু কেন? এদিকে দেখা যায় লুইয়াও নিজের রাজ্যে ফিরে গেছে। একটু পরেই চিফ জিয়ানশুকে বলছিল এনসিআর এ লুইয়াও এর সঙ্গে তাদের জেনারেলের বিয়ে ঠিক হয়েছে। তখনই সেখানে কুনলুন আসে।
জিয়ানশু তাকে ধীরে সুস্থে তারপর বলে, তুমি কি সত্যি লুয়াওকে পছন্দ করো? তুমি কি ওকে বিয়ে করতে চাও? আমি তোমাকে বলবো, যদি তুমি ওকে পছন্দ করো বা ওকে ভালোবাসো, তাহলে তোমার উচিত এখন ওর পাশে দাঁড়ানো। কুনলুন কোনো কিছু বুঝতে পারে না। তখন জিয়ানশু বলে, তুমি জানো না, লুয়াও এর বিয়ে ঠিক হয়েছে জেনারেলের সঙ্গে। এটা শুনে কুনলুন তখনই লুয়াওকে বাঁচাতে চলে যায়। এরপর জিয়ানশু হংনিং এর কাছে এসে বলে, আমাকে এনসিআর যেতে হবে, লুয়াও এর বিয়ে ঠিক হয়েছে। কুনলুন কখনোই এটা হতে দেবে না, আর আমি আমার ভাইকে একা ছাড়তে পারবো না, তাই কয়েকদিন তোমাকে একটু একা থাকতে হবে। এদিকে দেখা যায় লুয়াও এর কাছে তাদের জেনারেল এসেছে। সে বলে, তুমি ভেবেছিলে তোমার বাবা বেঁচে আছে? অর্থাৎ এখানে আমরা জানতে পারি লুয়াও এর বাবাকে এই জেনারেল অনেক আগেই মেরে ফেলেছে। লুয়াও বলে, আমি মরে যাব, তবু তোমাকে আমি কখনো বিয়ে করব না। তখনই একজন গার্ড এসে বলে, কুনলুন এখানে এসেছে। সেই জেনারেল কুনলুনের সঙ্গে দেখা করতে যায়। সে বলে, আপনি লুয়াওকে ছেড়ে দিন। জেনারেল বলে, আপনার এমন কি ক্ষমতা আছে যেটা দিয়ে আপনি আমাকে এত বড় কথা বলছেন? আমি লুয়াওকে ছেড়ে দেব, তার বদলে আপনি আমাকে কি দেবেন? কুনলুন তখন তাকে সেই লোটাস ডিউ দেখায়। সে বলে, এটা আপনি কোথায় পেলেন? এটা তো জিয়ানশু তার প্রেমিকাকে দিয়ে দিয়েছিল। কুনলুন বলে, এটার দুইটা ভাগ করা হয়েছিল, একটা জিয়ানশুকে দেওয়া হয়েছিল, একটা আমাকে দেওয়া হয়েছিল। জিয়ানশু তার প্রেমিকাকে দিয়ে দিয়েছে, আর আমারটা তো সেভাবেই রয়ে গেছে। জেনারেল তো এটা দেখে ভীষণ খুশি হয়ে যায়। তবে তখনই কুনলুন তার উপর অ্যাটাক করে দেয়। সেই জেনারেল তার সৈনিকদের ডাকলে তখন সেখানে জিয়ানশু আসে। জিয়ানশু কুনলুনকে বলে, তুমি গিয়ে লুয়াওকে বাঁচাও, এগুলো আমি দেখছি। এবার কুনলুন সেখানে গিয়ে সেই জেনারেলকে নিজের আইস পাওয়ার দিয়ে একদম অসুস্থ করে ফেলে। লুয়াও নিজের হাতে সেই জেনারেলকে মেরে ফেলে। একটু পর জিয়ানশু তাদের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর কুনলুন লুয়াওকে বলে, এবার কি তুমি বুঝতে পারছো? আমি তোমাকে ভালোবাসি। এই 3 রিলেমের মধ্যে কেউ যদি তোমাকে বিয়ে করতে পারে, সেটা করব শুধুমাত্র আমি। এই বলে সে তাকে কিস করে। জিয়ানশু ফিরে আসলে সেখানে হংনিংকে দেখতে পায়। তখনই একজন সৈনিক এসে বলে, আপনাকে এখনই পৃথিবীতে যেতে হবে, একজন লোক সেখানে ডেমন বেচাকেনা করছে। হংনিংও জিয়ানশুর সঙ্গে সেখানে আসে এবং এখানে তারা দেখতে পায় সেই লোক সত্যি ডেমন ধরে বেচাকেনা করছে এবং এখানে লিমোও ছিল। জিয়ানশু তাদের সবাইকে স্ট্যাচু করে দিয়ে লিমো আর ওই সাধারণ ডেমনকে নিয়ে আসে। সাধারণ ডেমনকে তারা মুক্ত করে দেয় আর লিমোকে জিয়ানশু সুস্থ করতে চায়। তবে হংনিং এর এই জিনিসটা ভালো লাগছিল না, কারণ হংনিং এখনো লিমোকে অনেক ঘৃণা করত, কারণ সে মনে করে লিমোর কারণেই তার বাবা মা মারা গেছে। একটু পরেই সেখানে কুনলুন আসে। হঠাৎ করেই লিমোর জ্ঞান ফেরে। সে হংনিংকে দেখে কান্না করতে শুরু করে। সে বলে, আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, আমি যে কিভাবে কি করেছি আমি নিজেও বুঝতে পারি না, তবে ওই কষ্ট এখনো আমার জীবন থেকে যাচ্ছে না। প্রতি রাতেই আমি এগুলো স্বপ্নে দেখি, নিজেকে আমার চরম অপরাধী মনে হয়। ওই দিন যদি ফ্লাওয়ার ডেটি সেখানকার সাধারণ মানুষদের নিজের হাতে না মারতো, তাহলে কেউই আর দ্বিতীয় জন্ম পেত না। এই কথা শুনে হংনিং অনেকটা অবাক হয়ে যায়। সে এটা বুঝতে পারে না। এখন লিমো বলে, আমাদের স্পিরিচুয়াল আগুনে যদি কেউ মারা যায়, তাহলে তার ইনার কোর পর্যন্ত পুড়ে যায়, তার আর কখনোই কোনো জন্ম হয় না। এই জন্যই মাস্টার তলোয়ার দিয়ে সবাইকে মেরে ফেলেছিল, যাতে তাদের ইনার কোর বেঁচে থাকে আর তাদের দ্বিতীয়বার জন্ম হয়। এটা শুনে হংনিং বুঝে যায় যে জিয়ানশু তার বাবা মাকে ওই দিন তলোয়ার দিয়ে কেন মেরেছিল। সে জিয়ানশুকে বলে, আমার বাবা মা কি আবার জন্ম হয়েছে? জিয়ানশু বলে, হ্যাঁ, তারা নতুন জীবন কাটাচ্ছে। এরপরে জিয়ানশু হংনিংকে তার বাবা মায়ের কাছে নিয়ে আসে। তবে এই জন্যে তার বাবা মা তো আর তাকে চেনে না, তারপরেও তার বাবা মা তাকে আদর করে খাবার খাওয়ায়, যাতে হংনিং অনেক বেশি খুশি ছিল। একটু পর লুয়াও লিমোকে দেখতে আসে। সে তার ভাইকে এই অবস্থায় দেখে অনেক কান্না করে। তখন জিয়ানশু ঘরে আসলে কুনলুন বলে, ভাইয়া, তুমি যে হংনিং এর বাবা মাকে বাঁচিয়েছো এবং আরো সাধারণ মানুষের জীবন বাঁচিয়েছো, এটা তো হেভেনের রুলস এর বিরুদ্ধে, তোমাকে কিন্তু শাস্তি পেতে হবে। এই কথা হংনিং শুনে ফেলে। সে রাগ করে চলে যেতে থাকলে জিয়ানশু তার পেছনে আসে। হংনিং বলে, মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য তোমাকে শাস্তি পেতে হয়, এই কথা তুমি আমাকে আগে কেন বলনি? আর তুমি আমার বাবা মাকে কেন মেরেছো সেটাও তুমি আমাকে কেন বলনি? আমি একটা জীবন কাটিয়ে দিয়েছি শুধুমাত্র তোমাকে ঘৃণা করে। জিয়ানশু বলে, আমার এটা প্রাপ্য ছিল। এই বলে সে হংনিংকে জড়িয়ে ধরে। এরপরে জিয়ানশু সিলিস্টাল প্যালেসে ফিরে আসার সাথে সাথেই তার বাবা তাকে বলে, তুমি মানুষের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেছো, তাই তোমাকে থান্ডার স্ট্রাইকের শাস্তি দেওয়া হলো। জিয়ানশুকে এত পরিমাণ থান্ডার স্ট্রাইকের শাস্তি দেওয়া হয় যে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর মহারাজ নিজেই তাকে সুস্থ করার চেষ্টা করছিল আর বলছিল, আমি তোমাকে এত বলি যে তোমার মন থেকে দয়া মায়া দূর করে ফেলো, কিন্তু তুমি আমার কথাই শোনো না। একটু পরে জিয়ানশুর কাছে হংনিং আসে।
সে তাকে পাওয়ার দিয়ে সুস্থ করতে চায়, তবে জিয়ানশু বলে লাগবে না, তুমি শুধু প্রতিদিন আমাকে দেখতে এসো, তাহলে আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। জিয়ানশুর সঙ্গে থাকতে হংনিং এর তো খুব ভালো লাগছিল, তবে হংনিং এর বুকে যে হার্ট সিল ছিল সেটা তাকে অনেক যন্ত্রণা দিত। এভাবেই সময় কাটতে থাকে। এরপর একদিন হংনিং আর জিয়ানশু একসঙ্গে কথা বলছিল, তখন সেখানে চিফ এসে বলে মহারানী তার আদেশনামা পাঠিয়েছে, যেখানে মহারানী বলেছে যেহেতু জিয়ানশু কয়দিন পর হেভেনের রাজা হয়ে যাবে, তাই ফ্লাওয়ার প্যালেসে এখন একজন ফ্লাওয়ার ডেইটির প্রয়োজন। আর মহারানী সবকিছু বিবেচনা করে মুশিয়ানকে ফ্লাওয়ার ডেইটি ঘোষণা করছে, যেটা শুনে তারা দুজনেই অনেক অবাক হয়ে যায়। এরপর মুশিয়ান ফ্লাওয়ার ডেইটি হিসেবে ফ্লাওয়ার প্যালেসে আসে, যেখানে তাকে অনেক সুন্দর লাগছিল। এরপরে ফ্লাওয়ার প্যালেসে আবারও সেই ফুলের উৎসব হয়। এই উৎসবে এই প্রথম হংনিং ছিল ফ্লাওয়ার ডেইটি, তবে এটা একটা ফুলের সহ্য হয় না। সে বলে তুমি আর আমি একসঙ্গে এই প্যালেসে এসেছিলাম, অথচ তুমি ফ্লাওয়ার ডেইটির ভালোবাসা পেয়ে কোথায় চলে এসেছো, আর আমি এখনো সেই নিম্ন জাতেই পড়ে আছি। তার কারণে সেখানে অনেক বিশৃঙ্খলা হয়, যার ফলে মহারানী হংনিংকে ডেকে নিয়ে আসে আর বলে তোমার প্রথম কাজেই তুমি বিফল হয়েছো, এই জন্য তোমাকে শাস্তি হিসেবে ফ্লাওয়ার স্ক্রলে বন্দি করা হলো। এরপরে হংনিং ফ্লাওয়ার স্ক্রলে বন্দি হয়েছিল। একটু পরে জিয়ানশু তার সামনে এসে বসে। সে ফ্লাওয়ার স্ক্রলের বাইরে থেকে হংনিং এর সঙ্গে কথা বলছিল। হংনিং তাকে ফ্লাওয়ার ডেইটি বলে ডাক দিলে সে বলে আমি এখন আর ফ্লাওয়ার ডেইটি নই, এখন ফ্লাওয়ার ডেইটি তুমি নিজে, তাই আমাকে আর এই নামে ডেকো না। হংনিং বলে হ্যাঁ সত্যি, আপনি তো এবার মহারাজ হয়ে যাবেন। জিয়ানশু মন খারাপ করে বসে থাকে। এরপর বলে সত্যি কথা বলতে আমি কখনোই মহারাজ হতে চাই না, আমি সবসময় চাই সাধারণভাবে একটা জীবন কাটাতে, ভালোবাসার মানুষের সঙ্গে থাকতে। হংনিং এইসব কথা শুনে অনেক অবাক হয়ে যায়। সে বলে কিন্তু হেভেন নিজে আপনাকে চুজ করেছে, আপনার তারা আকাশে সবচেয়ে বেশি জ্বলজ্বল করে। জিয়ানশু বলে আমি জানি, তবে আমার ভালোবাসার মানুষরা আমার সাথে থাকে না, শুধুমাত্র হেভেন আমাকে চুজ করেছে বলে ছোটবেলা থেকেই আমাকে অনেক কিছু করতে হয়েছে, যেখানে বাবার ভালোবাসা আমি পেলেও মায়ের ভালোবাসা আমি কখনোই পাইনি। এইসব কথা শুনে হংনিং এর অনেক খটকা লাগে। সে এরপর ফ্লাওয়ার প্যালেসে এসে সবার প্রথমে চিফকে জিজ্ঞেস করে জিয়ানশুর মা কেন জিয়ানশুর সঙ্গে খারাপ ব্যবহার করে। চিফ বলে আমি এত কিছু জানি না, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি এনশিয়েন্ট হলে গিয়ে জিজ্ঞেস করতে পারো। তাই হংনিং সরাসরি এনশিয়েন্ট হলে চলে আসে। এখানে সে সেই বইয়ের সামনে এসে বলতে থাকে জিয়ানশুর শরীরে যে আঘাত সেগুলো কি কারণে। তখন সেই বইয়ে লেখা ওঠে কারণ জিয়ানশুর শরীরে একটা সিল রয়েছে। এটা শুনে হংনিং অনেক অবাক হয়ে যায়। হংনিং বলে জিয়ানশুকে তার মা কেন পছন্দ করে না, তবে সেই বই এর কোনো উত্তর দিতে পারে না। হংনিং জিয়ানশুর জন্ম পরিচয় সম্বন্ধে জানতে চায়, তবে সেই বইয়ে এর কোনো কিছুই ছিল না। হংনিং ভীষণ অবাক হয়ে যায়, একজন ফ্লাওয়ার ডেইটি যাকে কিনা হেভেন নিজে চুজ করেছে মহারাজ বানানোর জন্য, তার জন্ম সম্পর্কে কোনো কিছুই কেন এখানে লেখা নেই। ঘরে এসেও সে এইসব বিষয় নিয়েই ভাবতে থাকে। এদিকে জিয়ানশু আজ পিঠা বানিয়ে নিজে তার মায়ের কাছে নিয়ে আসে, তবে তার মা বলে তুমি পিঠা রেখে চলে যাও, আমি পরে খেয়ে নেব। কিন্তু জিয়ানশু আজ জেদ ধরে দাঁড়িয়ে থাকে, সে সেখান থেকে যায় না, তাই বাধ্য হয়ে তার মায়ের একটু খেতে হয়। এরপরে জিয়ানশু তার মাকে বলে আমি যখন মানুষ হিসেবে ছিলাম তখন আমি দেখেছি মানুষেরা প্রায় সময় তাদের পরিবারের সকল সদস্যদের একসাথে করে একটা খাবারের আয়োজন করে, তাই মা আমিও চাই আমাদের পরিবারের একটা গ্যাদারিং হোক, যেখানে শুধুমাত্র আমাদের পরিবারের লোকেরাই থাকবে। কুনলুন এসে যখন এই কথা শুনতে পায় তখন সে তো ভীষণ খুশি হয়ে যায়। এদিকে লুইয়াও আবারও লিমোর কাছে আসে, তবে লিমো এবারও তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে এবং তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে তুমি যতই আমাকে নিজের পরিবার পরিবার বলতে থাকো, তবে আমি বলবো আমার কোনো পরিবার নেই আর তুমি আমার বোন নও। লুইয়াওয়ের এই কথা খুব খারাপ লাগে, সে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। এরপরে জিয়ানশু হংনিং এর সঙ্গে কথা বলছিল। সে তাকে বলে যে আমাদের প্যালেসে একটা ফ্যামিলি ফাংশন হবে, আমি সেখানে তোমাকে নিয়ে যেতে চাই। এবার অফিসিয়ালি আমি আমার বাবাকে বলবো যে আমি তোমাকে বিয়ে করতে চাই। এরপরে কুনলুন লুইয়াওয়ের সঙ্গে একটা বরফের টুকরার মাধ্যমে কথা বলছিল। সে বলে আমাদের এখানে একটা ফ্যামিলি ফাংশন হচ্ছে, তুমি আসবে, আমি বাবা মাকে তোমার কথা বলতাম। লুইয়াও বলে দেখো কুনলুন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবে এখন যদি তুমি আমাকে বিয়ের কথা বলো তাহলে মহারাজ মহারানী হয়তো রাজি হবে, তবে তারা মনে করবে তারা আমার উপর দয়া দেখাচ্ছে, কারণ এখন আমার রাজ্য অনেক নড়বড়ে হয়ে পড়ে আছে, তাই আগে আমি আমার রাজ্যকে আগের মতো সক্ষম করতে চাই। এরপরে পুরো কনফিডেন্সের সঙ্গে আমি তোমার স্ত্রী হতে চাই, যাতে তোমার বাবা মা মনে করে
আমি তোমার যোগ্য স্ত্রী। কুনলুন তার কথা বুঝতে পারে। সে বলে ঠিক আছে, যখন তুমি নিজে তৈরি হয়ে যাবে তখন আমি তোমাকে এখানে নিয়ে আসব। এরপর পরদিন তাদের ফ্যামিলি ফাংশন শুরু হয়ে যায়। এখানে জিয়ানশু হংনিংকে সাথে করে নিয়ে আসে। হংনিং মনে মনে ভাবছিল, মিড হেভেনের রাজা ইয়াওতিনের সঙ্গে আমি এক টেবিলে বসে আছি, আমার কেমন একটা ব্যাড ফিলিংস হচ্ছে। একটু পরেই জিয়ানশু তার বাবাকে কিছু বলতে যাবে, তার আগেই তার বাবা বলে, তুমি ফ্যামিলি ফাংশন চেয়েছো, সেটা হয়েছে, তাই এর বেশি আর কিছু তুমি চেয়েও না। এই বলে সে যখনই চলে যেতে চায়, জিয়ানশু তার কাছে এসে বলে, বাবা মা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি মুশিয়ানকে বিয়ে করতে চাই। তার বাবা তখন তার উপর রেগে যায়। সে বলে, তুমি জানো তুমি কি বলছো? তুমি মিড হেভেনের রাজা, মানে তুমি 3 রিলেমের রাজা, তুমি কোন হিসেবে একটা সাধারণ পরীকে বিয়ে করতে চাইছো? সে কোনোভাবেই এই বিয়েতে রাজি হবে না। তাই জিয়ানশু মাটিতে বসে তার বাবার কাছে অনুরোধ করতে থাকে যেন তার বাবা এতে অনুমতি দিয়ে দেয়। সে বলে, আপনি যা বলবেন আমি তাই করব, আপনি যত কাল্টিভেশন করতে বলবেন আমি করব, সেলেস্টাল রিলেমের রাজা হতেও আমি রাজি আছি, সকল কিছু করতে আমি রাজি আছি, শুধুমাত্র আমি চাই হংনিং আমার পাশে থাকুক, আর এতে আপনারা দুজন আমাকে আশীর্বাদ করবেন। কিন্তু মহারাজ বলে, এটা তুমি কখনোই পাবে না, তাই ওই আশা তুমি ছেড়ে দাও। এই বলে মহারাজ চলে যায়। জিয়ানশুর প্রচন্ড খারাপ লাগে।